আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নত বিশ্বকেই অর্থ দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। কার্বন মুক্ত পৃথিবী গড়ার তাগিদ। ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে খালেদা তারেক সহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন, হোতাদের বিচার দাবিতে বিক্ষোভ। ভাস্কর্য নিয়ে মুখে কুলুপ বিএনপির, বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট বললেন ওবায়দুল কাদের। বুড়িগঙ্গার তীরে সাংসদ আসলামের স্থাপনা উচ্ছেদে বাধা নেই, নদী রক্ষার নির্দেশ হাইকোর্টের। এবার পুরোটাই দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, কাল বসছে শেষ স্প্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার ২১শে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জলবায়ু অভিঘাত মোকাবেলায় আর্থিক যোগান উন্নত বিশ্বকেই দিতে হবে। থিম্পুতে অ্যাম্বিশন সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তির উদ্ধৃতি দিয়ে আবারও এ দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কার্বন মুক্ত পৃথিবী গড়তে এখনই শক্তিশালী, গতিশীল ও দ্রুত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভুটানের থিম্পুতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCCর স্বল্পোন্নত দেশ LDC গ্রুপের অ্যাম্বিশন সামিট। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তি কার্যকরে সবুজ অর্থনীতি পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর একত্রিত পদক্ষেপ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্ব তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা অপর্যাপ্ত ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। South Asia is the most vulnerable region to climate-induced natural disasters. বৈশ্বিক উষ্ণায়নে ভৌগোলিক অবস্থান কিংবা পরিবেশ বিবেচনায় বাংলাদেশের কোনো দায় নেই উল্লেখ করে তাগিদ দেন দ্রুত, শক্তিশালী ও গতিশীল কর্মপরিকল্পনা বাস্তবায়নের। We must admit that our current efforts to achieve that target are highly inadequate. As such, we need forceful, dynamic and rapid action plan to limit the global greenhouse gas emission to save us and our planet. জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় উন্নত বিশ্বকে আর্থিক যোগান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। I would also like to flag that the Paris Agreement reaffirmed the obligations of the developed countries for mobilizing climate finance. MDBS IFIs should come forward for more vigorous provision of climate financing through concessional finance and debt relief. কার্বন মুক্ত বিশ্ব গড়তে শক্তিশালী আন্তর্জাতিক জলবায়ু জোটকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া দিবসে এক রাষ্ট্রীয় আয়োজনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সুষম উন্নয়নে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। সরকার নারীর শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। লৈঙ্গিক বৈষম্যের ঊর্ধ্বে থেকে সমমর্যাদা প্রতিষ্ঠিত হবে সমাজে, এমন ব্রত নিয়ে আজীবন সংগ্রাম করেছেন নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন। নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা এই মহিষী নারীর স্মরণে বেগম রোকেয়া দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষা, পেশাগত উন্নয়নে নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি এবং নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় ৫ মহিষী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক তুলে দেন প্রতিমন্ত্রী। বক্তব্যে নারী অধিকার প্রতিষ্ঠায় তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার আইন করেছে, আপনারা জানেন, সেই আইনেও কিন্তু আমরা একটা সুনির্দিষ্টভাবে মেয়েদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছি। অর্থাৎ একেবারে গ্রাম থেকে, তৃণমূল থেকে যেন নারী
মানে নেতৃত্ব গড়ে ওঠে, আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে সমান সুযোগ না থাকলে সুষম উন্নয়ন সম্ভব না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, আমরা চাই আমাদের দেশের মেয়েরাও সমানভাবে এগিয়ে যাক, কারণ বেগম রোকেয়া আমাদের পথ দেখিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তারা কি করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। দক্ষ নারী নিজের পায়ে দাঁড়িয়েই সমাজের কল্যাণে কাজ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। আমার মেয়ে সাইমা হোসেন, তারও জন্মদিন আজকে, কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। এতে মানহানি এবং হুমকির অভিযোগও আনা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনের শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়েছে কাল। আরো জানাচ্ছেন দীপু শিকদার। জাতির জনকের ভাস্কর্য নির্মাণ নিয়ে শুরু থেকেই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন হেফাজত ও সমমনা গোষ্ঠীর নেতারা। মূর্তি হতে দেব না। এদের অব্যাহত প্রচারণার মধ্যেই গেল শনিবার রাতের আধারে কুষ্টিয়ায় ভাঙচুর করা হয় জাতির জনকের ভাস্কর্য। এই ঘটনায় 4 জনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলার আর্জিতে বাবুনগরী মামুনুল হক ও সৈয়দ ফজলুল করিমকে আসামি করা হয়েছে। কুষ্টিয়াতে বঙ্গবন্ধুকে হাত ভেঙে যে অপমান করেছে, মধুরের কান ভেঙে যে অপমান করছে, বাংলাদেশের স্বাধীনতাকে তারা অপমান করেছে বিশ্বের কাছে, এই সমস্ত অভিযোগ দিয়েই আমি এই মামলা করছি। বিএনপিরাই তাদের নেতৃত্ব দেন, তারা আড়ালে থেকে নেতৃত্ব দিয়ে এইসব জঙ্গিবাদীদের দিয়ে সমস্ত অকারণগুলো ঘটান। মামলার বাদীর বক্তব্য শুনেছেন আদালত। বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে সারা দেশে। রাজধানী সহ সারা দেশের প্রতিবাদ কর্মসূচিগুলোতে অংশ নেন রাজনীতিক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের সহায়তায় মফির রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙার প্রতিবাদে দেশব্যাপী চলছে প্রতিবাদ ও বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রোববার থেকে দেশের প্রতিটি জেলাবারে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। এ সময় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। সেই যুদ্ধাপরাধীদেরকে আবার আপনারা আসন গ্রহণ করাবেন, সেই সুযোগ আর ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা হতে দিব না। টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার নেপথ্যে যারা আছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত স্বাধীনতার চেতনার উপরই আঘাত। ভাস্কর্যটা ভাঙার মানে হলো দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যম কর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র ও মৌলবাদ বিরোধী সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে সারা দেশে ত্রাস সৃষ্টির পায়তারা চলছে।
যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আক্রমণ হচ্ছে রাষ্ট্রের উপর মূলত আক্রমণ। মানববন্ধন করেছে দিনাজপুর জেলা আওয়ামী লীগ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচিতে। জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ভাস্কর্য ইস্যুতে যখন সারা দেশ উত্তাল, বিএনপি তখন এই ইস্যুতে একেবারেই নীরব। দলটির অবস্থান জানতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছেন বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দলটির নেতারা জানান ভাস্কর্য ইস্যু ছাড়াও কথা বলার মতো দেশে অনেক ইস্যু আছে। জসিম জুয়েলের রিপোর্ট। ভাস্কর্য ইস্যুতে বিএনপি জোটে থাকা খেলাফত মজলিসের এই নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা দেশ উত্তাল। এরই মাঝে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে সবখানে। মৌলবাদীদের আস্ফলনের মুখে যখন সারা দেশ প্রতিবাদ মুখর, তখন এই ইস্যুতে নিশ্চুপ বিএনপি। দলটির অবস্থান জানতে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান সহ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। বিএনপি নেতাদের দাবি, যারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে সেই হেফাজতের সঙ্গে সরকারেরই ভালো সম্পর্ক। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য থাকলেও এ নিয়ে অবশ্য মামুনুল ফয়জুলরা কিছুই বলেননি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি প্রকাশ্যে গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাস্কর্য ইস্যুতে দলটির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অবস্থানকে স্পষ্ট করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক, তা রাজনৈতিক কারণেই বিএনপি চায় না বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক বলয় হয়েছে দেশে, তার প্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর আলোচনায় এই বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে আহ্বান জানান তথ্যমন্ত্রী। এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। এই বক্তব্য দিতে আপনাদের এত লজ্জা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই, বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই। আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন। দেশ জুড়ে বিভ্রান্তি ছড়ালে ভাস্কর্য বিরোধীদের ইন্ধনদাতা হিসেবে বিএনপি জনগণের কাছে চিহ্নিত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধনদাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নদী দখল করে গড়ে তোলা এমপি আসলামের ইকোনমিক জোন ও পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ উচ্ছেদের বিরুদ্ধে করা রিটটি খারিজ করে দিয়ে এই রায় দেন। নদীকে যে কোনোভাবে রক্ষা করতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বুড়িগঙ্গা ও তুরাগের প্রায় 20 একর জায়গা দখল করে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন নির্মাণ করছেন ঢাকা 14 আসনের এমপি আসলাম। নদী রক্ষা কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, নদীর প্লাবনভূমি শ্রেণী পরিবর্তন করে মাইশা গ্রুপ ও আরিশা ইকোনমিক জোনের কার্যক্রম প্রাকৃতিক জলাধার আইন 2000-এর 5 ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সিএস রেকর্ড অনুসারে নদীর জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নদীর জায়গায় এই প্রতিষ্ঠানগুলো 3টি প্রতিষ্ঠানের 12 একরের উপরে সম্পত্তি দখল আছে এবং ফোরশোর
যেটা বিএডব্লিউটি এর পোর্ট এরিয়ার মধ্যে বিএডব্লিউটি এর কর্তৃত্বে থাকে, সেখানেও প্রায় 7 একর উপরে জায়গা দখল আছে। চলতি বছর মার্চে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন আসলাম। যৌথ জরিপের দাবি জানান তিনি। এরপর উচ্ছেদ অভিযান চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসেন এই সংসদ সদস্য। মাইশা গ্রুপের পক্ষে স্থানীয় সংসদ সদস্য একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যে রিট পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। শুনানিতে নদী কমিশনের আইনজীবী বলেন, এমপি আসলাম এর আগেও গোপনে রিট করেছেন, এর ফলে উচ্ছেদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। শুনানি শেষে উচ্ছেদের বিরুদ্ধে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। খারিজ করে দিয়ে আদালত এখানে উল্লেখ করেছেন যে তারা যে দাবি করেছেন জমি জমার দাবিগুলো এবং নদী কমিশনের যে রিপোর্ট, সেখানে এই দাবিগুলো বিতর্কের বিষয় এবং এটা ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট। এই ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে কোনো রিট পিটিশন চলে না। নদীকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট। নদী রক্ষায় সকলের চোখ উন্মোচন হয়েছে। নদীকে রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হাইকোর্টের পূর্বের রায় অনুযায়ী নদীর সীমানা সিএস রেকর্ড অনুযায়ী চিহ্নিত হতে হবে বলেও আদেশে উল্লেখ করেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে 10 ডিসেম্বর বসছে পদ্মা সেতুর শেষ স্প্যান। এর মধ্য দিয়ে 6.15 কিলোমিটার সেতুর ভৌত অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হবে, যুক্ত হবে পদ্মার এপার ওপার। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদীতে কুয়াশা বেশি থাকলে 2-1 দিন পেছাতে পারে স্প্যান বসানোর কাজ। তবে বিজয় দিবসের আগেই ভৌত অবকাঠামো শেষ করার পরিকল্পনা প্রকল্প কর্তৃপক্ষের। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 42টি খুঁটির উপর 41টি স্প্যান, যার মধ্যে জাজিরা প্রান্তে বসেছে 20টি এবং মাওয়া প্রান্তে 19টি, আর ঠিক মাওয়া ও জাজিরার মাঝখানে বসেছে একটি স্প্যান। সর্বশেষ এই একটি স্প্যান বসিয়ে বিজয়ের মাসে সূচিত হবে পদ্মা জয়ের গল্প। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ব্যস্ততার অন্ত নেই, দম ফেলার ফুরসত নেই কর্মীদের। স্প্যান বসেছে আগেও, শেষ 150 মিটার যুক্ত করা যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে সোনালী ফসল আজকে পদ্মা সেতুর 6 কিলোমিটার দৃশ্যমান। 12 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হবে। পুরো দেশের দৃষ্টি যেখানে, পদ্মার মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর পিয়ারের মাঝখানে এই অংশটুকুতেই বসবে সর্বশেষ স্প্যানটি, এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তাদের প্রস্তুতি আছে 10 তারিখে এই স্প্যানটি বসানোর। কিন্তু যদি কোনো কারণে প্রকৃতির কোনো বিরূপ অবস্থা বিরাজ করে, তাহলে 12 তারিখের মধ্যে এটি বসানো হবে এবং কোনোভাবেই এটি 12 তারিখের পরে নেওয়া হবে না। আমাদের পদ্মা সেতুর কাজ কিন্তু থেমে থাকেনি, এটা কোভিড পিরিয়ডে চলছে বটে। প্রত্যাশা আমাদের সেতুর মূল অবকাঠামো কিন্তু সংযুক্ত হয়ে যাবে দুই পাশের। 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে বসে প্রথম স্প্যান। চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে অবয়ব পেতে থাকে পদ্মা সেতু। করোনার বিরূপ প্রভাবে কাজ চলে ধীর গতিতে। গেল 2 মাসে বসে 8টি স্প্যান। শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে এই স্টিল মেগা স্ট্রাকচারের কাজ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান অব্যাহত, ঢাকা সিটিকে অবৈধ দখলমুক্ত করার অঙ্গীকার। করোনায় আরো 24 মৃত্যু, শনাক্ত 2159, কমেছে সংক্রমণ। পার্কিং এর জায়গা, শৌচাগারের জায়গা এবং ফুটপাত দখল হয়, সেখানে দোকানপাট নির্মাণ হয়। অভিযানে অবৈধ এইসব স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রথম দিনের মতো সংঘর্ষ এড়াতে দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে রাখা হয়। অবৈধ দখলদার উচ্ছেদে বাধা আসলেও সব বাধা সরিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান মেয়র। মানব সৃষ্ট সকল বর্জ্য আমরা অপসারণ করছি, যেমনি খাল থেকে করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে। সুতরাং সকল প্রয়োগে, বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। মেয়র বলেন, সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না।
মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় ৩,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগে পলাতক প্রশান্ত কুমার হালদারের গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানার বিষয়ে প্রতিবেদন, মামলার এফআইআর ও সম্পত্তি অর্থ জব্দের আদেশ আদালতে উপস্থাপন করেন দুদকের আইনজীবী। আদালত পরবর্তী আদেশের জন্য ৩রা জানুয়ারি সময় রেখেছেন। এর মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। গত ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আমাদেরকে বললেন আপনারা একটা প্রোগ্রেস রিপোর্ট দিবেন, যে ইন্টারপোলের মাধ্যমে যে আপনারা তাকে পাঠিয়েছেন সর্বশেষ অবস্থা জানাবেন, আর তদন্তের সর্বশেষ কি অবস্থা। করোনার এই মহামারী কালেও দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় একথা বলেন তিনি। দেশের উন্নয়নের, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দুর্নীতিকে প্রতিহত করতে হবে এবং সেটি শুধু দুর্নীতি দমন কমিশন একার পক্ষে সম্ভব হবে না। কোভিড-19 দেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু ৬,৯৩০। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে ২৪ ঘন্টায় ১৪০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৭,০৪২। এর মধ্যে শনাক্ত হয়েছে ২,১৫৯ জন। মোট শনাক্ত ৪,৮৪,১০৪। সংক্রমণ হার ১২.৬৭%। নতুন ৪,৭৭২ সহ সুস্থ হয়েছে ৪,০৫,৯৬৬ জন। মৃত্যুহার ১.৪৩%। সুস্থতার হার ৮৩.৮৬%। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বাঙালির সেরা অর্জন মুক্তিযুদ্ধে বিজয়। বিজয়ের প্রতিটি বাঁকে বাঁকে বাঙালির ত্যাগ আর বীরত্বের ইতিহাস। ৫২ ভাষা আন্দোলনের পথ ধরে ৭১-এর বিজয় সেলুলয়েডের ফিতায় ধারণ করা হয়েছে নানাভাবে। কতটা তুলে আনা গেছে গর্বিত সেই সময়কে। চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলছেন, বিকল্প ধারার ছবিতে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রায়ন হয়েছে। গবেষণা ও তথ্য নির্ভর আরো বেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ জরুরি বলেও মনে করছেন তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। স্বাধীনতা আনবে যারা। ৫২, ৬৬, ৬৯-এর পথ ধরে ৭১-এর মুক্তিযুদ্ধ। ইতিহাসের প্রতিটি বাঁকে বাঙালির মুক্তির সংগ্রাম। ৯ মাসের মুক্তিযুদ্ধে বিজয়, অসাধারণ সৃষ্টি লাল সবুজের বাংলাদেশ। খসরু, মঞ্জু, হেলাল সহ ওরা ছিল ১১ জন। ১০ জনই সদ্য মুক্তিযুদ্ধ ফেরত। স্বাধীন দেশে ১৯৭২ সালে চাষী নজরুল ইসলামের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রথম চলচ্চিত্র। ছাত্র আন্দোলনের ১১ দফা ও মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর প্রতীকী অর্থে ছবিটির নাম ওরা ১১ জন। একই বছর মুক্তি পায় সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী। কুসুমপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, ধর্ষণ, হত্যা ও প্রতিবাদকে সেলুলয়েডের ফিতায় বন্দী করেন পরিচালক। মমতাজ আলীর রক্তাক্ত বাংলা, আনন্দের বাঘা বাঙালিও মুক্তি পায় ১৯৭২ সালে। ১৯৭৩ সালে আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা, আলমগীর কুমকুমের আমার জন্মভূমি মুক্তি পায়। এরপর চাষী নজরুল ইসলামের সংগ্রাম, আনন্দের কার হাসি কে হাসে এবং নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল মুক্তি পায় ১৯৭৪ সালে। ১৯৭৫ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর উল্টো পথে হাঁটে বাংলাদেশ। ভাটা পড়ে মুক্তিযুদ্ধের ছবি নির্মাণে। এরই মাঝে ১৯৭৬ সালে হারুনুর রশিদ নির্মাণ করেন মেঘের অনেক রং। ১৯৮১ সালে শহীদুল হক খানের কলমিলতা। ৯০-এর দশকে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো ছবি মুক্তি পায়।
এর মধ্যে তারেক মাসুদের মুক্তির গান, চাষী নজরুল ইসলামের হাঙর নদীর গ্রেনেড, প্রশংসিত হয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত নদীর নাম মধুমতি ও হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। খান সাহেবের জব্বর ছবি। এরপর 2000 সালে তারেক মাসুদের মাটির ময়না, বাংলাদেশের প্রথম অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র। আমরা কোথায়? আমার বন্ধু রাশেদ, গেরিলার জীবনঢুলিতে মুক্তিযুদ্ধ উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে। নির্মাতারা বলছেন, গল্পের গাঁথনি কিংবা নির্মাণ শৈলীর বিচারে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সব চলচ্চিত্রই সময়কে জয় করতে পারেনি। আমরা যাচ্ছি কোথায়? দীর্ঘদিন ধরে বিষয়বস্তুগত মান খুব দুর্বল ছিল, ফলে এইসব ছবিতে কোনো ইতিহাসের সৎ কোনো প্রতিনিধিত্ব থাকতো না। ফলে ওইসব ছবি মুক্তিযুদ্ধ যখন তারা এনেছেন তখনও কোনো গবেষণা নাই, কোনো দায়সারা আছে এক ধরনের। বরং বলতে পারেন যে বিকল্প ধারায় যে কিছু ছবি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, বাস্তব চিত্রায়ন দেখতে পারবেন। মুক্তিযুদ্ধ নিয়ে বাস্তব ভিত্তিক আরো চলচ্চিত্র তৈরি হওয়া দরকার বলে মনে করেন এই নির্মাতা। মুখে অনেকে বলবে, কিন্তু সত্যিকারে যখন লগ্নি করার প্রশ্ন আসে তখন দেখা যায় যে সেরকম না। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন অ্যাপ ড্যাশবোর্ড, সহজ হবে ত্রাণ বিতরণ। প্রথম 100 দিনে 10 কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি বাইডেনের। দেখছেন রাত 11টার 21 সংবাদ। যশোরে বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের 15 স্কোয়াড্রন, 3 ফিল্ড ইউনিট এবং প্রভোস্ট এন্ড নিরাপত্তা ইউনিটকে পতাকা প্রদান করা হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এই পতাকা প্রদান করেন। এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে স্বাগত জানান ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম। পতাকা প্রদান অনুষ্ঠানের পর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন বিমান বাহিনী প্রধান, মোনাজাতে অংশ নেন। 2016 সালের 6 এপ্রিল এই ঘাঁটিকে রাষ্ট্রপতি ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। দুর্যোগ মোকাবেলায় এবার অনলাইন অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড উদ্বোধন করল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় এই অ্যাপ্লিকেশনে দুর্যোগ পূর্ববর্তী অবস্থার প্রস্তুতি এবং জরুরি ত্রাণ ও অন্যান্য সেবা সম্পর্কিত কাজ পর্যবেক্ষণ করা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ডেটাবেজের মাধ্যমে দুর্যোগ কবলিত এলাকার জনসংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ বিতরণ ও মজুদ সহ সব তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে যাবে। জসিম জুয়েলের রিপোর্ট। নানা দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এর মধ্যে বন্যা আসে প্রতি বছরই। দেশে 20 ভাগ এলাকা প্লাবিত হয়। তথ্যের অভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা পৌঁছে দিতে বেগ পেতে হয়। ত্রাণ পাওয়া থেকেও বঞ্চিত হয় অনেকেই। এমনকি ক্ষতিগ্রস্তদের চিহ্নিতও করা যায় না। এ অবস্থায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে চালু করল নতুন অ্যাপস ড্যাশবোর্ড। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে সহায়তা করতে পারবে মন্ত্রণালয়। যেমন একটা ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের হলে সেই এলাকার ইউনিয়ন হয়ে, উপজেলা হয়ে, জেলা হয়ে তারপরে আমাদের কাছে তথ্য আসতো। সেই তথ্যটা আমাদেরকে কমপ্লেন করে একটা রিপোর্ট তৈরি করতে হতো। আমরা দেখেছি প্রায় 1 মাস সময় লাগে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে যে তথ্যটা আসবে সেটা সরাসরি নিজেরাই একটা রিপোর্ট জেনারেট করবে। শুধু তাই নয়, বাংলা এবং ইংরেজিতে করা অ্যাপসটিতে বিগত বছরে ঘটে যাওয়া দুর্যোগের সব তথ্য থাকবে। কে কোথায় কতজন ক্ষতিগ্রস্ত হলো সেটা আসবে। সেই ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কতটা রিলিফ বা ত্রাণ বা মানবিক সহায়তা দিতে হবে সেটা তারা সেখানে ডিমান্ড দিবে। সেই অনুযায়ী আমাদের সাপ্লাই থেকে সেখানে সরবরাহ যাবে। সঠিক তথ্য পাওয়া না গেলে সিদ্ধান্ত নিতে কঠিন হয়ে পড়ে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি। Strong desire on their part to have the kind of information that the minister was mentioning that the press and local political leaders need. That sort of information is just as important to external players. ড্যাশবোর্ডটি সরকারি কর্মকর্তারাই শুধু নন, জনহিতকর কাজে নিয়োজিত ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর, এই স্লোগানে কাল থেকে পালিত হবে জাতীয় ভ্যাট দিবস। জাতীয় রাজস্ব ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুমিনিন জানান, রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করে অনলাইন ভিত্তিক কর ব্যবস্থা হচ্ছে। দেশের উন্নয়নে কর দেওয়ারও তাগিদ দেন তিনি। মাঠ পর্যায়ের সকল দপ্তরে 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। সেবা ও ব্যবসায় পর্যায়ে 3টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। ইএফডি থেকে ডাটা আমরা পাবো অনলাইনে, সেটি ঠিক আছে, কিন্তু ইএফডি যদি ব্যবহার নিশ্চিত করা না যায় তাহলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে না। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। 21 টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক বদরুল আলম চৌধুরী বুলবুলের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 6টায় সিলেটের কানাইঘাটে নিজ বাসভবনে মারা যান এই গেরিলা মুক্তিযোদ্ধা। তার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী, 4 ছেলে, 1 মেয়ে সহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। 2 মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন নুরুল আম্বিয়া চৌধুরী। বৃহস্পতিবার সকাল 11টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নত বিশ্বকেই অর্থ দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। কার্বন মুক্ত পৃথিবী গড়ার তাগিদ। ভাস্কর্য বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে খালেদা তারেক সহ 6 জনের বিরুদ্ধে মামলার আবেদন, হোতাদের বিচার দাবিতে বিক্ষোভ। ভাস্কর্য নিয়ে মুখে কুলুপ বিএনপির, বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট বললেন ওবায়দুল কাদের। বুড়িগঙ্গার তীরে সাংসদ আসলামের স্থাপনা উচ্ছেদে বাধা নেই, নদী রক্ষার নির্দেশ হাইকোর্টের। এবার পুরোটাই দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, কাল বসছে শেষ স্প্যান। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।